নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা, আর আজ আমরা আবারও হাজির ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের নতুন একটি পর্ব নিয়ে। আর আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন লেখক, কবি এবং পাঁচফোড়ন পত্রিকার সম্পাদক সূর্য মজুমদার। আজ আমরা কথা বলবো ইকুয়াল অর আনইকুয়াল বিষয়ক কিছু কথা। সেই সঙ্গে বলে রাখি, শিল্প সাহিত্যের দুনিয়ায় এই সূর্য মজুমদার কিন্তু ফোড়ন নামেই বেশি পরিচিত। তাই প্রথমেই ওনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। নমস্কার, আমার নাম সূর্য মজুমদার। আমি কবিতা, সাহিত্য, উপন্যাস এসব লেখালেখি করি। ইতিমধ্যেই আমার 3টা কবিতার বই বেরিয়েছে এবং আরও একটি কবিতার বই আসন্ন। এছাড়া আমি পার্শ্ব শিক্ষকতাও করি। ব্যাস এটুকুই আমার ব্যাপারে। বাহ, আপনি এর আগে, এখন তো শিক্ষকতা করছেন, সেটা গৃহ শিক্ষকতা, তার আগে আপনি স্কুলে পড়াতেন। হ্যাঁ, আমি হাই স্কুলে পড়াতাম। হ্যাঁ, এর আগে আমি 2টো হাই স্কুলে পড়িয়েছি। একটি আপনার মোরাইগঞ্জ হাই স্কুল, একটি সোনাপুরহাট মহাত্মা গান্ধী উচ্চতর বিদ্যালয়। আচ্ছা, সেখানে কোন বিভাগে পড়াতেন আপনি? সেখানে আমি ফিজিক্স পড়াতাম। বাহ, ভীষণ ভালো। আমার ফিজিক্স বরাবরই খুব ভালো লাগতো এবং তার সঙ্গে সাহিত্য চর্চা তো চলতোই। একেবারেই তাই। খুব সম্প্রতি কোন কবিতার বইটি বেরিয়েছে? খুব সম্প্রতি একটি কবিতার বই আমার বেরোচ্ছে, একটি কাক এবং কয়েকটি খই, যা আগামী 25 তারিখ সময়ের আনন্দ প্রকাশনের হাত ধরে বেরোচ্ছে। বাহ, ভীষণ ভালো। আর যেটা বেরিয়েছে লাস্ট বেরিয়েছিল ট্যাকিওনিক অ্যান্টি টেলিফোন নামে একটি কবিতার বই। আচ্ছা, সেটা ইংলিশ? না, সম্পূর্ণ বেঙ্গলি, কিন্তু নামটা ওরকম রাখা। ও মা, আচ্ছা, আমি বুঝতে পারিনি। যাই হোক, তো কি হিসেবে সেই নামটা, শিরোনামটা হলো? অ্যাকচুয়ালি ট্যাকিওনিক শব্দের অর্থ হচ্ছে ফিজিক্সের ভাষায় এমন একটি কণা যা আপনার পুরাতন দিনে আপনাকে ফেরত নিয়ে যেতে পারে। আচ্ছা, তো আমরা পুরাতন দিনে এমন কোনো কাজ করে আসি যেই কাজের রিগ্রেট, আফসোস আমাদের থেকে যায়। সেই আফসোস থেকে জুড়েই যে কবিতা, সাহিত্য সৃষ্টিগুলো হয়েছে তার উপরে। আর অ্যান্টি টেলিফোন শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ স্থাপন করা। আচ্ছা, তাই পুরাতন দিনের সমস্ত ভুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই উদ্দেশ্য। বাহ, ভীষণ ভালো। তো এবারে আমরা আমাদের আজকের যে মূল বিষয় সেখানে একটু প্রবেশ করি। প্রথমেই বলি আপনাকে, আপনি কি মনে করেন এই সময়ে দাঁড়িয়ে নারী এবং পুরুষ এই দুটো একটা আলাদা জেন্ডার, তো নারীরা কি পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পেরেছে? নারীরা পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পেরেছে অনেক আগেই। আমরা যদি প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখি, সে পুরাণের দিক থেকে হোক, আমরা যদি দেখি ইতিহাসে রাধাকে কৃষ্ণ রাধার পা অবধি ধরে দিত, কিন্তু এখনো সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এটাকে মেনে নিতে পারে না। এছাড়া সীতার জন্য রাম এত লড়াই করেছে। এখনকার দিনে হয়তো যদি রামের জায়গায় অন্য কেউ থাকতো এবং তার স্ত্রী যদি চলে যেত, সে হয়তো এতটা করতো না। তো অনেক আগে থেকেই নারীরা পুরুষের সমকক্ষ না, নারীরা পুরুষের অনেক উপরে, এবং নারীদের জন্যই পুরুষের অবস্থান পৃথিবীতে। এটা আমার ব্যক্তিগত মতামত। একেবারেই তাই। নারীদের সমান অধিকারের কথা বললেই, সুযোগ পেলেই পুরুষদের মধ্যে একটা যে পুরুষতান্ত্রিকতা, সেই ব্যাপারটা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। তো এই ধারণা কতটা ঠিক বলে আপনার মনে হয়? এই ধারণা তো খানিকটা ঠিক। আমি নিজে পুরুষ হয়ে বলছি, কারণ আমাদের মধ্যে, পুরুষদের মধ্যে, আমি একটু সায়েন্টিফিক ব্যাপারে যাচ্ছি, পুরুষদের মধ্যে 2টো ক্রোমোজোম থাকে, এক্স এবং ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমের দরুন পুরুষদের যে মেল ইগো হয় সেটা অনেক বেশি হয়। তো আমরা কোনোভাবেই মানতে পারি না যে আমাদের চেয়ে কেউ বেশি উপরে উঠে যাচ্ছে, তারপরে কোনো একটা স্ত্রী আমাদের থেকে বেশি উপরে উঠছে। এই কারণেই আপনি দেখবেন এখনও কিন্তু গৃহবধূর উপর অত্যাচার হচ্ছে। এখনও যদি আমরা হিসাব করে দেখি, ভারতে প্রতি 52 সেকেন্ডে একটি করে মেয়ে ধর্ষণ হচ্ছে। এখনও যদি আমরা হিসাব করে দেখি, মেয়েরা রাত্রেবেলা বাইরে বেরোতে পারছে না। তার একটাই কারণ, আমরা পুরুষতান্ত্রিক সমাজে আছি। আমাদের সমাজ এখনো পুরুষতান্ত্রিক, এখনো আমাদের সমাজ নারীদেরকে সমকক্ষ মানতে পারছে না। তো সেই ক্ষেত্রে সমাজে কি করা উচিত প্রত্যেকটি মানুষকে? প্রত্যেকটি মানুষকে সবার আগেই একটা ইংরেজিতে খুব ফেমাস কোটেশন আছে, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। অর্থাৎ নিজের ঘর থেকেই শুরু করা উচিত। আমরা যদি নিজের ঘরে নিজের ছেলেকে বাহবা দেই যে না, অমুক ছেলে 2 থেকে 3টা প্রেম করছে, বা অমুক কোনো মেয়েকে খিস্তি করে আসিও, একটু শুদ্ধ ভাষাতেই আমি বলছি,
অমুক এই কাজটা করেছে, প্রথমত এই বাহবা বোঝা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অনেক সময় চায়ের আড্ডাতে আমরা বলে উঠি যে ওর কাপড়টা এরকম, ওর চরিত্র এরকম, এই কথাগুলো বন্ধ করতে হবে। তৃতীয়ত, আমাদের এটা বন্ধ করতে হবে যে একটা মেয়ে এই কাজটা কীভাবে করতে পারে, ও মানুষ, ও কাজ করতেই পারে এবং ওর কাজ করার অগ্রাধিকার অনেক আগে থেকেই। এই ব্যাপারগুলো যদি মাথায় রাখা যায় তাহলেই হয়তো ধীরে ধীরে, একদিনে তো হবে না কিন্তু একদিন নিশ্চয়ই হবে। একেবারেই তাই। তাহলে শুরু থেকেই, মানে একদম ঘর থেকেই কিন্তু যেমন ভাবে মেয়েদের বোঝানো হয় যে তুমি এটা করো না, এটা খারাপ, ঠিক একই রকম শিক্ষাটা কিন্তু ছেলেদেরকেও দেওয়া উচিত। এবারে আসি শিল্প, সাহিত্য, সংস্কৃতি। একটু আগেই যে কথা বলছিলাম, তো এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির দুনিয়ায় এখনো মেয়েদের সংখ্যা অনেকটাই কম, কি বলেন? এটা সাধারণত ভুল। শিল্প, সাহিত্য, সংস্কৃতির দুনিয়ায় যে মেয়েদের সংখ্যা কম, এই বিষয়টা শুরু থেকেই ঘর চাপা দেওয়া হয়েছে। আপনি যদি সে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, সেখানে কাদম্বিনী দেবীর নাম উঠে আসবে। অনেক জায়গায় এটা প্রসঙ্গ ওঠে যে রবীন্দ্রনাথ ওনার কিছু লেখাকে নিজেই লেখা বই চাইয়েছেন, সেটা বিতর্কমূলক, সে কথায় আমি যাচ্ছি না। কিংবা কাজী নজরুল ইসলামের স্ত্রীও কবিতা লিখতেন, সে ব্যাপারে আমরা কজন জানি। কিংবা এই রিসেন্ট সময়কার কবি বিনয় মজুমদার, ওনার স্ত্রীও দারুণ দার্শনিক ছিলেন, দারুণ ঔপন্যাসিক ছিলেন, ওনার ব্যাপারে আমরা কজন জানি। ভাস্কর চক্রবর্তী, তার স্ত্রী, জীবনানন্দ দাশ, ওনার স্ত্রী। আমরা শুধুমাত্র একটা ম্যানকেই সিগনিফিকেন্স করে আসছি, আমরা দেখছিই না যে একটা নারীও যে কাজটা করছে, আমরা সেই কাজের দিকে গুরুত্বই দিচ্ছি না। অন্যদিকে যদি আপনি দেখেন, সে বিভিন্ন নারী বিভিন্ন সময় অনেক সুন্দর সুন্দর কাজ করে গেছে। সে মহেশ্বরী দেবী থেকে শুরু করে রিয়া মজুমদার, এরা অত্যন্ত সুন্দর কাজ করেছে, কিন্তু আমরা সেই কাজকে গ্লোরিফাই করতে পারছি না। এটা আমাদের ভুল, আমরা এখনো তাদের কাজকে মেনে নিতে পারছি না। সেটা গিয়ে কোথাও গিয়ে সেই ওই মেল ইগো যেটা বলে, সেই জিনিসটাই কাজ করছে। কিন্তু একটা কথা এই পরিপ্রেক্ষিতে বলতেই হয়, একজন নারী কি একজন নারীকে ছোট করছে? অবশ্যই। আপনি যদি কর্মক্ষেত্র দেখেন, সেখানে আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিই। আমি যখন আমার পুরাতন স্কুলে শিক্ষকতা করতাম, সে সময় আমার স্কুলে একজন, আমি নাম ধরে নিচ্ছি, সীমা নামক একটা টিচার সাডেন জয়েন করে। তো তিনি শুরু থেকে স্কুলে চুড়িদার পরে আসতেন। তো প্রথমত তার ড্রেস নিয়ে চর্চা শুরু হলো, আমি ওখানে বাধা বিপত্তি দিলাম। ইভেন আপনি নিজে ভাবেন যে সমাজটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। সেই টিচারকে একটা অষ্টম শ্রেণীর বাচ্চা গিয়ে ডেপ থ্রেট দিচ্ছে, অষ্টম শ্রেণীর বাচ্চা। ব্যাপারটা আমার কানে আসিল। সেই ম্যাডাম বাধ্য হয়ে স্কুল ছেড়ে দিও, এখন তিনি ডিপিএসে পড়েন এবং ডিপিএসের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারও। বাহ। তো ব্যাপারটা এখানে যে নারীরা নারীদের শত্রু, ওইখানে যদি সেই ম্যামকে নিয়ে চর্চা না করা হতো, হয়তো সেই ম্যাডাম সেখানে থেকে যেতে পারতেন। কিন্তু আবার তিনি যদি সেখানে থাকতেন, তাহলে হয়তো তিনি সেখানেই সীমাবদ্ধ থাকতেন। তাই কখনো কখনো কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়াও ভালো। তো নারীরা নারীদের উঠতে দিচ্ছে না, এই কথা একদম মিথ্যে নয়। আপনি মেয়ে হয়ে আপনিও জানেন যে আপনাকে কতটা ফেস করতে হয় ব্যাপারটা। একেবারেই তাই। তো সেক্ষেত্রে আমরা মেল ইগোটাকে কি পাশে রাখবো আর নারীরাই নারীদের শত্রু সেটাকেই বেশি করে তুলবো? কোনোভাবেই না, দুটোই সমানভাবে একই রেসে দৌড়াচ্ছে। কারণ একদিকে যেহেতু মেল ইগো আমাদেরকে বাড়তে দিচ্ছে না, নারীদেরকে উপরে উঠতে দিচ্ছে না, অন্যদিকে সেম জায়গায় সেই নারীরাই কিন্তু মেল ইগোকে বাহবা দিতে সাহায্য করছে। আজকে ধরুন কোনো একজনের কারোর সঙ্গে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ভাঙার পর সেই যখন অন্য কারোর সঙ্গে সম্পর্কে যাবে, সেই মেয়েটি তার পুরাতন প্রেমিকাকে হয়তো দেখিয়ে খিস্তি খাওয়া করছে, কিংবা ওইটা বইটা কথা বলছে। আপনি যদি বাড়িতেও দেখেন, ম্যাক্সিমাম বাড়িতে এখনো গৃহবধূর উপর অত্যাচার হয়। আমার মায়ের উপরেই হয়েছে, আমার মায়ের উপরে বাবা এসে মারধর করতো, কিংবা ড্রিঙ্ক ফ্রিং করে আসা, এইসব তো সাধারণ ব্যাপার হয়ে গেছে। আর এখন এইসব দুনিয়ায় দেখতে দেখতে মেয়েরাও কোনো না কোনো দিক থেকে এই দিকেই পাওয়া দেওয়ার চেষ্টা করছে। তারা ভাবছে যে আমি এটা করেই ওদের সমকক্ষ হওয়ার চেষ্টা করব, কিছু কিছু মেয়ে। এবং এই দৌড়টা খুব খারাপ।
এই যে একটু আগেই বলছিলে নারীদের প্রতি অত্যাচার, তো সেই কথাকে টেনেই একটু বলি, মেয়েদের প্রতি যে লাঞ্ছনা বঞ্চনা, তাদের উপরে অত্যাচার, তাদের ভোগ্যপণ্য মনে করা, মানসিকভাবে হারিয়ে দিতে মেয়েদের কি কি করা উচিত বলে আপনার মনে হয়? এই প্রসঙ্গে বলতে গিয়ে ব্যাপারটা খুব বড় হয়ে যায়। কারণ একটা মেয়েকে সবার প্রথমেই এটা বোঝা উচিত ছোট থেকেই যে কে আমাকে কোন দৃষ্টিতে দেখছে। সে আমাকে ভোগ্য পণ্য হিসাবে দেখছে, নাকি একটা নারী হিসাবে দেখছে, নাকি মা হিসাবে দেখছে। এখনকার দিনে যত আমরা সমাজে এগোচ্ছি, এখন তো জেনারেশন চেঞ্জ হচ্ছে, নতুন জেনারেশন আসছে, তাদের মধ্যে এই ভাবটা আরও বেশি। আর তার সবচেয়ে বেশি কারণ হলো কিছু সিনেমা এবং কিছু অ্যাডাল্ট পর্নোগ্রাফি, যার কারণে মেয়েরা ভোগ্যপণ্য হয়ে আসছে। এবং এর থেকে বাঁচার জন্য সবার আগে প্রত্যেকটা মেয়েকে আত্মরক্ষা শিখতে হবে। দ্বিতীয়ত, বন্ধু বাছাই করা, কারণ বন্ধুই অনেক সময় শত্রু হয়ে দাঁড়ায়। মেয়েদেরকে মেয়ে বন্ধুর ক্ষেত্রে এবং পুরুষ বন্ধুর ক্ষেত্রেও বাছাই করতে হবে। সে বাছাই সে কিরকম করে করবে, আগে মিশুক, আগে জানুক। এরকম না যে কেউ আমার দরজায় আসিও, আমি তাকে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে চেয়ার বসিয়ে দিলাম। না, যখন সে দরজায় এসেছে আমি আগে তাকে দেখব যে সে দরজায় কেন এসেছে, সে কি আদৌ কোনো বেনিফিটসের জন্য এসেছে নাকি আমার বন্ধু হতে এসেছে। আমাকে সেই ব্যাপারটা ধ্যান রাখতে হবে। তৃতীয়ত, যখন আমি রাস্তায় বেরোবো, যদি আমার সঙ্গে খারাপ কিছু হয়, আমি সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা আমার যে কাছের মানুষ তাকে জানাবো, যাতে দেরি না হয়ে যায়। অনেক মেয়ে আছে যারা চাপা স্বভাবের হয়, তারা কাউকে জানাতে পারে না। এই না জানানোর জন্যই আমাদের সমাজে অনেক মেয়েকে আমাদের হারাতে হয়। এই একটু আগেই আমি বললাম, প্রতি 46 সেকেন্ডে আমাদের ইন্ডিয়াতে একটি করে মেয়ে ধর্ষণের শিকার হয়, যে আমেরিকার ঠিক পরেই। এই সমীক্ষাটা কিন্তু খুবই লজ্জার। সবই বুঝলাম। এবার একটু আগেই যে আপনি বলছিলেন যে দরজায় যখন আসবে তাকে বুঝতে হবে, এমনও কিছু ঘটনা চোখের সামনে ঘটে যে দীর্ঘ 2 বছর ধরে তারা একসাথে থাকার পরেও যখন তারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হচ্ছেন, ঠিক তার পর মুহূর্তে বুঝতে পারছেন যে তার চরিত্রটা ঠিক এই রকম নয়। তো সেই যে মানুষের মুখের আড়ালে একটা মুখোশ, সেটাকে সব সময় তো বুঝে ওঠা সম্ভব নয়। এই জন্যই ভাস্কর চক্রবর্তী খুব আগে একটা কবিতা লিখে গেছিলেন। ভাস্কর চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা বইয়ের পেজ নাম্বার 196, প্রেমিকেরা প্রেমিকারা। তো কবিতাটা এরকম যে প্রেমিকেরা একদিন স্বামী হয়, স্বামীরা তারপর আর প্রেমিক থাকে না, অথচ তারা রোজ ফিশ ফ্রাই খায়, অমলেট খায়, রাস্তায় 2-4 পাক ঘুরে বিড়ি খায়, আর রাত্রেবেলায় ন্যাংটো ছবি দেখে। প্রেমিকারা তারা বা কোথায় যায়? তারা তো পেটে বাচ্চা ধরে, মা হয়, আর স্বপ্নগুলো কোথাও যেন হারিয়ে যায়। তো ব্যাপারটা এরকমই, সমাজে মেয়েদের অবস্থানটাকেই আমরা এরকম করে রেখেছি। আমার কথা হচ্ছে এটাই, আমি কেন কাউকে 2 বছর জেনেই বিয়ে করতে যাব? আমি কেন তাকে 2 বছরের বেশি সময় দেবো না? আমার বিয়েটা না হয় 30 বছরে হোক, 32 বছরে হোক, বিয়েটা তো জীবনে লক্ষ্য না। বা এমন না যে একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে না, একদম বিয়েটা জীবনে লক্ষ্য কোনোদিন হতে পারে না। কিন্তু একটা ফ্যামিলি থেকে কিন্তু এই যে ছোটবেলা থেকে যখন আমরা বড় হই, ঠিক আছে, খুব একদম মানে এটা আমার ঘরে না হতে পারে, কিন্তু আর বাকি 5টা মেয়ের ঘরে হয়। তারা যখন বড় হচ্ছে তখন তাদেরকে ছোট থেকে একটা কথা খুব বলা হয়, ও কোনো দোষ করলে বলা হয় এই রকম কাজ করছিস, শ্বশুর বাড়িতে গেলে জায়গা দেবে না। এই কথাগুলো কিন্তু শুনতে হয়। এই কথাগুলো যখন শুনতে হয়, উনি সরাসরি ওই মেয়ের জবাব দেওয়া উচিত, আমি শ্বশুর বাড়িতে জায়গা নিতে কেন যাব? তাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, তাকে নিজেকে নিজের মতো থাকতে হবে। আমি যখন স্কুলে পড়াতাম, আমারই ক্লাসে একটা মেয়ে ছিল, আমি তার নাম নিচ্ছি না কারণ নাম এখানে উল্লেখ করবো না। ওই মেয়েটা ক্লাসরুমে একা বসে থাকতো সব সময়, আমি দেখতাম। আমি তাকে হঠাৎ করে গিয়ে জিজ্ঞেস করি, আমি মানে সবার সঙ্গে মিশি, যে তোমার কি হয়েছে, তুমি একা কেন বসে থাকো? ও প্রথম বলতো না, তারপর উনি বলে যখন ওর বয়স 6 বছর ছিল তখন তার নিজের আঙ্কেল ওর সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, যেই টমাটা ও এখনো নিতে পারছে না। আমি ওকে বোঝাই, ওর বন্ধু বান্ধব বাড়াই। এবার ও হয়তো ভেবেছে যে ওর আত্মহত্যাই শেষ উপায়, কিন্তু না, সব কিছুর উপায় থাকে, এটাই আমরা বুঝতে পারি না।
এই উপলব্ধিটা করার জন্যই আজকের দুনিয়ায় মেয়েদের প্রকৃত সঙ্গী দরকার, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেই প্রকৃত সঙ্গী বুঝবে যে না, যদিও ভুল করেও থাকে ও তো ভগবান না যে ভুল করবে না, সেই ভুল ক্ষমাযোগ্য। পৃথিবীতে এমন কোনো ভুল নেই যা ক্ষমা করা যায় না, আর ক্ষমা করিয়ে কেউ ছোট হয় না। একেবারেই তাই। আমরা যদি এই প্রসঙ্গে আরো কথা বাড়াই, এবার কিন্তু তাহলে বিতর্কের দিকে চলে যাবে। সেই বিতর্ক পর্ব না হয় আমরা অন্য দিন করব। চলে যাই পরের প্রশ্নে। এই সময়ের মানে এই যে নতুন প্রজন্মের নারীরা কতটা কুসংস্কারাচ্ছন্ন বলে আপনার মনে হয়? না, কুসংস্কারাচ্ছন্ন তো এখনকার দিনে নারীরা নেই যতটা আমার মনে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, যেরকম যখন কোনো নারীর পিরিয়ড চলে সে এখনো মন্দিরে যেতে ভয় পায়, কিন্তু অন্যদিকে দেখুন কামাখ্যা দেবীর মন্দিরটাই কিন্তু ওই সময়টার জন্যই তৈরি। যেখানে দেবীর মন্দির ওই সময়ের জন্য তৈরি, সেখানে আমরা যখন নারীকে দেবী হিসাবে রেপ্লিকেট করছি, কিন্তু আমরা সেই জিনিসটাকে মানতে পারছি না, এবং সেই ভয়টা মেয়েটার মধ্যে শুরু থেকেই থেকে যাচ্ছে যে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো এই কুসংস্কারটা সবার আগে দূর করা উচিত। এই যে বলা হয় অম্বাবুচির সময় যে দেবীর নাকি পিরিয়ডস হয়েছে, সেই কারণে নাকি মন্দির বন্ধ, এটা কি কুসংস্কার নয়? এটা কুসংস্কার নয় অ্যাকচুয়ালি। এটা যদি আমরা পৌরাণিক ভাবে দেখি, এই সময়টা 3 দিনের জন্য দেবীর পিরিয়ডস হয় দেখেই বন্ধ থাকে। আচ্ছা, এটা কি দেবীর কি বছরে একবারই হয়? না, দেবীর প্রতি মাসে হয়, এবং ওই মন্দিরটা সেই রেপ্লিকেটেই তৈরি করা। হ্যাঁ, কিন্তু মানুষ সেটাকে মানতে পারছে না। মানুষ তারপরেও, আপনি যদি দেখেন এখন নারী পুরোহিতের সংখ্যা কম, আপনি যদি দেখেন, আপনি যেটা আগে বলেন নারী সম্পাদকের সংখ্যা কম, নারী এককের সংখ্যা কম, কারণ এই একটাই কারণ, সমাজ নারীকে চাপিয়ে রাখতে চাচ্ছে। এবার আমি আবার বলছি, একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। একটা ফুয়ে বসন্ত আসে না, কিন্তু একটা ফুই বসন্তকে ডেকে আনতে পারে। একেবারেই তাই। বাকি যে কুসংস্কারের কথা বলছিলেন, এটাই ব্যাপার। এবার ওই মেয়েটা বা নারীটা যে ভাবছে যে আমি যদি মন্দিরে যাই মন্দিরটা অশৌচ হয়ে যাবে, সেটা কোনোদিন না। কারণ দেবী তাকে বলেনি যে তোমার এটা হয় অশৌচ হবে। সেটা তো সাধারণ একটা চক্রের মধ্যেই পড়ে, তার সাধারণ জীবন কুশলীর মধ্যে পড়ে। কিংবা অনেক সময় মেয়েদেরকে বলা হয় সন্ধ্যা বাজার চুল খোঁজা রাখবে না, বা এরকম করবে না, বা এটা করবে না। এই জিনিসগুলো এখনো সময় আছে, বন্ধ করা উচিত। এই জিনিসগুলো মেয়েদের মধ্যে একটা ট্রমার জন্ম দেয়, যেই ট্রমা থেকে মেয়েরা বেরোতে পারে না, পরে যেটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের আকারে এসে পড়ে। তাই আমি আবার বলছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ঘর শুধরান, বাইরের দুনিয়া এমনি শুধরে যাবে। একেবারেই তাই। একজন পুরুষ, সেই পুরুষ কি কখনো কোনো নারীকে যখন দেখে তখনই তাকে দেখার পরে সমমর্যাদার সম্পন্ন মানুষ বলে মনে করে, নাকি নারীটাকে বা মেয়েকে প্রথমে মেয়ে হিসেবেই দেখে, ঠিক তারপরে অন্য কিছু? দ্যাট ডিপেন্ডস অন দ্য মেন, বা সে কি সংস্কার পেয়েছে। এবার অনেকেই বলে লাভ এট ফার্স্ট সাইট, ওরকম কিছু হয় না। প্রথম দেখাতে প্রেম তো কোনোদিনই হয় না, আগে মানুষকে চিনতে হয়, জানতে হয়। তো যার ভাবনা যেরকম, এখন যদি কেউ ছোট থেকেই সেরকম সিচুয়েশনে বড় হয়, সেরকম পরিবেশে বড় হয়, যেই পরিবেশে, ধরে নিন আজকে একটা বাড়িতে দুটো সন্তান আছে, ওর বাবা রোজ ড্রিঙ্ক করে এসে ওর মাকে মারধর করছে, তো দুটো সন্তানের মধ্যে কিন্তু দুটো মানসিকতা তৈরি হবে। একজন ভাববে যে বাবা ড্রিঙ্ক করে মারামারি করছে মায়ের সঙ্গে, হয়তো এটাই ঠিক, এটাই পৌরসত্ব, এবং ও ঠিক তাই করবে। কিন্তু অন্যদিকে দ্বিতীয় সন্তান ভাববে যে না, বাবা যে কাজটা করছে তার জন্য মায়ের কষ্ট হচ্ছে, তাই এই কাজটা করা উচিত না। তো এই যে দ্বৈত মানসিকতা তৈরি হচ্ছে, এই মানসিকতা প্রত্যেকটা পুরুষের মধ্যে থাকে। যখন কোনো পুরুষ ছোট থেকে ভালোবাসা পায় না, সে যে কোনো নারী থেকেই ভালোবাসা অর্জনের চেষ্টা করে, এবং যে ছোট থেকেই এগুলো দেখে আসে, যে ছোট থেকেই দেখে আসে তার মাকে মারা হচ্ছে, তার বাড়িতে এরকম ব্যাপার স্যাপার হচ্ছে, তার বন্ধু বান্ধবের মধ্যে এসব আড্ডা হচ্ছে, সে তো একটা মেয়েকে দেখা মাত্রই তাকে ভোগ্য হিসেবে দেখবে। একেবারে। আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? আপনি একজন নারীকে দেখলে তাকে কি সমমর্যাদা সম্পন্ন মানুষ বলে মনে করেন, নাকি নারী, মেয়ে? আমি একটা নারীকে দেখে সবার আগে তাকে মা হিসেবে মনে করি। কারণ খুব কম বয়সে বাবাকে হারাই ক্যান্সারের জন্য,
এবং তারপরে আমার মা আমার সঙ্গে থাকে না, আমি একাই থাকি। এবং আমি যাদের সঙ্গে ঘোরাঘুরি করি তারা ম্যাক্সিমামই আমার ছাত্র, আমার ছাত্রী, আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম। তো আমি তাদেরকে সমমর্যাদার থেকেও বেশি মর্যাদা সম্পন্ন মনে করি। আমি চেষ্টা করি তারা আমি যেটুকু জানি তার চেয়েও বেশি শিখুক, তার চেয়েও বেশি জানুক। তাই আমি সব সময় চেষ্টা করি আমি যখন কাউকে দেখব আমি যেন তার গুণটাকে দেখি। কারণ যে কোনো মানুষের খারাপ দিক তো আছে, সেটা দেখে কোনো লাভ নেই। আর কোনো নারীকে দেখে যে অবশ্যই তার গুণ দেখতে হবে। ওই প্রথমে দর্শনাধারী তারপরে গুণ বিচারী, এই প্রসঙ্গ একদম ভুল। দর্শন খারাপ হতেই পারে কিন্তু গুণ খারাপ হয় না। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভীষণ মন ছুঁয়েছে। তবে আমরা এই যে বিতর্ক যেখানে থামিয়ে দিলাম গেলাম না, সেই বিতর্ক পর্ব নিয়ে আবারও আপনার সাথে সাক্ষাৎকারে বসতে পারবো এই আশা রাখছি। অবশ্যই নিশ্চয়ই একদিন আপনার সময় হবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করছি আজকের এই ইকুয়াল আর আনইকুয়াল বিভাগের যে সূর্য মজুমদার, যার সাথে আমরা কথা বললাম, ওনার এই অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগলো। আজ তবে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমদরিয়া নিউজের ইকুয়াল আর আনইকুয়াল বিভাগে কিন্তু চোখ রাখতেই হবে। আরো নতুন কিছু তথ্য আপডেটস নিয়ে কার কেমন অভিমত সেটা জানতে অবশ্যই চোখ রাখতে হবে। আজ তবে আসি, ধন্যবাদ, নমস্কার। Amudoria News, Voice of the Marginal.